মিস মার্পলকে তো আপনারা সবাই চেনেন, তারই একটি গোয়েন্দা গল্প আজকে শুনুন। গল্পটির নাম টেপ মেজর মার্ডার, লেখিকা আগাথা ক্রিস্টি। গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিস পলিটকে দেখা গেল উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকতে। ইতিমধ্যে বেশ কয়েকবার দরজায় শব্দ করেছে সে। আরও একবার করবে কিনা ভাবছে। কিছুক্ষণের নীরবতা, তারপর আবার সে খটখট করে শব্দ করল। তার বাঁহাতে একটা মোটা সোটা পার্সেল ধরা আছে। নিজেকে স্থির রাখবার চেষ্টা করলো সে। এই পার্সেলের মধ্যে আছে শ্রীমতী স্পিনলোর নতুন সবুজ শীতকালীন পোশাক, একেবারে মাপসই করে বানানো হয়েছে। মিস পলিটের বাঁহাতে কালো সিল্কের তৈরি একটা ব্যাগ ঝোলানো আছে। ব্যাগের মধ্যে আছে মাপ নেবার ফিতে, পিন কুশন আর মস্ত বড় কাঁচি। মিস পলিট দীর্ঘদেহী তরুণী, তীক্ষ্ণ নাক তার, ঠোঁট দুটি লালাভ এবং লোভনীয়। চুলের রঙকে আমরা ঈষৎ বাদামি বলতে পারি। আরও একবার দরজায় আঘাত করা উচিত হবে কিনা মনে মনে ভাবতে চেষ্টা করে। তারপর রাস্তার দিকে তাকায়, দেখে একটি শরীর ক্রমশ কাছে এগিয়ে আসছে। কে এই ভদ্রমহিলা? মিস হার্টনেল। সময় তাকে কখনো ব্যস্ত করতে পারে না। বয়স 55। চিৎকার করে বলে উঠলেন, শুভ সন্ধ্যা মিস পলিট। ড্রেস মেকার জানতে চাইল, শুভ সন্ধ্যা মিস হার্টনেল। কিন্তু তার কণ্ঠস্বরের মধ্যে কেমন একটা মায়াবী মৃদুময়তা খেলা করছে। কথা বলা আসল শক্তি কি সে হারিয়ে ফেলেছে? জীবন শুরু করেছিল একজন ভদ্রমহিলার পরিচারিকা হিসেবে। সে বলেই চলল, একটা কথা জানতে চাইছি, আপনার সাথে কি মিসেস স্পিনলোর দেখা হয়েছে? উনি কি বাড়িতে আছেন? মিস হার্টনেল বলে উঠলেন, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আসলে ওনার সাথে আমার খুব একটা কথাবার্তা হয় না। দেখুন না, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মিসেস স্পিনলোর জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি। তিনি বলেছেন 3:30 সময় আসতে। আমি কিন্তু কথা মেনে চলতে ভালোবাসি। মিস হার্টনেল তার হাত ঘড়ির দিকে তাকালেন। 8 ঘন্টা হয়ে গেছে। বেচারি, তোমার জন্য সত্যি আমার মায়া হচ্ছে। ইতিমধ্যে আমি 3 বার দরজায় শব্দ করেছি, কিন্তু ভেতর থেকে উত্তর পাইনি। বুঝতে পারছি না এখন আমি কি করব। আমার মনে হয় মিসেস স্পিনলো বোধহয় বাইরে চলে গেছেন, আর আমি যে আসবো ব্যাপারটা একেবারে ভুলে গেছেন। তবে উনি কিন্তু সাধারণত খুব একটা ভুলো মনের নন। তিনি এই পোশাকটা পরবেন আমাকে বারবার বলে দিয়েছিলেন। পরশুদিন কোনো এক অনুষ্ঠানে এই পোশাকটা পরে যাবেন। মিস হার্টনেল দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মিস পলিট তাকে অনুসরণ করল। রাভারনাম কটেজের বাইরে তারা এসে দাঁড়ালেন। তিনি বলে উঠলেন, গ্ল্যাবির উত্তর শোনা যাচ্ছে না কেন? ওই, আজ তো বৃহস্পতিবার, তার মানে আজ গ্ল্যাবি ছুটি নিয়েছে। আমার মনে হয় স্পিনলো হয়তো গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন। আপনি কি বারবার বেল বাজিয়ে ওনার ঘুম ভাঙাতে পারবেন? না হলে কিন্তু ওনার ঘুম ভাঙবে না, নয়তো আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এবার শুরু হলো বারবার বেল বাজানোর পালা। ট্যাক ট্যাক শব্দে কলিং বেল বেজে উঠল। মনে হলো দরজায় ধ্বনি প্রতিধ্বনির শব্দ শোনা যাচ্ছে। তিনি চিৎকার করে ডাকলেন, কোথাও আছেন কেউ? কেউ কি ভিতরে আছেন? ভিতর থেকে কোনো উত্তর ভেসে এলো না। মিস পলিট মনে মনে কিছু একটা বলার চেষ্টা করলেন। অস্ফুটে বলেন, আমার মনে হয় মিসেস মিনর ব্যাপারটা ভুলে গেছেন। তিনি এখন বাড়িতে নেই। দেখি অন্য কোনো একটা সময় আসতে হবে আমাকে। তিনি বাইরে বেরিয়ে আসার জন্য হাঁটতে শুরু করলেন। মিস হার্টনেল বললেন, একেবারে বোকা বুদ্ধি। এভাবে তোমার সঙ্গে ব্যবহার করাটা মোটেই উচিত হয়নি ভদ্রমহিলা। আমি হলে কখনো তা করতে পারতাম না। দেখা যায় জানলা দিয়ে ভেতর দিকে তাকিয়ে জীবনের কোনো স্পন্দন চোখে পড়ে কিনা। ভদ্রমহিলা হেসে উঠলেন। এমনইভাবে হেসে তিনি সকলের সঙ্গে কথা বলতে ভালোবাসেন। ভাবলেন, ভারী সুন্দর একটা যোগ বলা হয়েছে। এখন জানলার ভেতর দিয়ে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করলেন বেশ কিছুক্ষণ ধরে। এই প্রয়াস চলতে থাকলো। কিন্তু এইভাবে তিনি কি ওই কাজে সফল হবেন? আসলে মিস্টার আর মিসেস স্পিনলো এই বাতাবরণের মধ্যে জীবন কাটাতে ভালোবাসেন। সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। মিস হার্টনেল জীবনের স্পন্দন কোথাও দেখতে পেলেন না, বরং জানলা দিয়ে তাকিয়ে তার মনে হলো ভেতরে কিছু একটা বিপর্যয় ঘটে গেছে। স্পষ্ট দেখা যাচ্ছে মিসেস স্পিনলোর শরীরটা শোয়ানো আছে। দেখলেই বোঝা যাচ্ছে মৃত্যু হয়েছে তার। তার মানে একটা ভয়ঙ্কর ঝামেলার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে হবে এই 2 মহিলাকে। পরবর্তীকালে এই গল্পটি বলার সময় হারা বলেছিল, আমি আমার মাথা ঠান্ডা রেখে আপ্রাণ চেষ্টা করেছিলাম। বেচারি পলিট তো বুঝতেই পারছে না এই পরিস্থিতিতে ওর কী করা দরকার। আমি ওকে বলেছিলাম, ব্যাপারগুলো আমার উপর ছেড়ে দাও। তুমি শান্ত মাথায় এখানে চুপ করে দাঁড়াও। আমি এখনই গিয়ে কনস্টেবল পোলককে ডেকে আনছি। আমার এই কথা শুনে পলিট কোনো জবাব দেয়নি। হয়তো সে একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল। আমি তার প্রতি বেশি মনোযোগ দিলাম না। এখন কাউকে না কাউকে তো শক্ত হতেই হবে। এই ব্যাপারে আমি বেশি আলোচনা মোটেই পছন্দ করি না। আমি কনস্টেবলকে ডাকার জন্য বার হচ্ছি। সেই সময় মিস্টার স্পিনলো বাড়ি এক কোণ থেকে বেরিয়ে এলেন। এত অবধি বলার পর মিস হার্টনেল ইঙ্গিতপূর্ণ বিরতি টানলেন। মনে হলো তিনি বোধহয় কিছু একটা বলতে চাইছেন। আর শ্রোতার কাছে তখন জেগেছে ঔৎসুক্য। শ্রোতা জানতে চাইলেন, তাকে কীরকম লাগছিল আপনার?
তিনি কি বিধ্বস্ত চেহারা নাকি উৎফুল্ল? মিস হার্টনেল কথা চালিয়ে গেলেন, সত্যি কথা বলতে কি, তখনই আমার মনে হয়েছে তার আচরণের মধ্যে কোথাও একটা অসঙ্গতির চিহ্ন লুকিয়ে আছে। তিনি বেশি রকমের শান্ত, তিনি একেবারে উত্তেজিত হয়নি। এই অবস্থায় কেউ কি এইভাবে শান্ত থাকতে পারে? যদি কাউকে বলা যায় তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তাহলে এই ভদ্রলোক ওই রকম আবেগ দেখাবেন না। এটা কি বিশ্বাসযোগ্য? পরে উপস্থিত সকলে এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করলেন। পুলিশও এই ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন। তাহলে মিস্টার স্পিনলোকেই আমরা সম্ভাব্য হত্যাকারী বলতে পারি, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? নিজের স্ত্রীর মৃত্যুর খবর শুনে ভদ্রলোক কি এমন হয়ে গিয়েছিলেন? ইতিমধ্যে ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল। জানা গেল এই দম্পতির মধ্যে একটা আশ্চর্য চুক্তি সম্পাদিত হয়েছিল। যদি কোনো কারণে শ্রীমতীর মৃত্যু হয়, তাহলে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী হবেন ওই স্বামী বাবা জীবন। এই কথা শোনার পর কেউ কি তাকে চোখের বাইরে রাখতে পারে? এরপর মিস মার্পলের কথা বলার পালা। তার মুখমণ্ডলে একটা অদ্ভুত লাবণ্য লুকিয়ে আছে। তার জিভ অত্যন্ত দ্রুত এপাশ থেকে ওপাশ চলে যায়। রেক্টরি পাশের বাড়িতে আপাতত তার অবস্থান। আধ ঘন্টার মধ্যে খবর সেখানে পৌঁছে গেছে পুলিশ কনস্টেবল পোলকের সাহায্যে। পোলকের সঙ্গে একটি নোটবুক আছে, তিনি শান্ত মনে সব কিছু লিপিবদ্ধ করছেন। পোলকের কণ্ঠস্বর শোনা গেল, ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? মিস মার্পল বলেন, এটা কি মিসেস স্পিনলোর হত্যা সংক্রান্ত প্রশ্ন? তাহলে জবাব দিতে আমার কোনো আপত্তি নেই। পোলক কথা বলা শুরু করলেন, আমি জানতে চাইছি ম্যাডাম, আপনি কিভাবে এই বিষয়টির কথা জানতে পারলেন? মিস মার্পলের ঠোঁটের কোণে ফুটে এসেছে তাচ্ছিল্যের হাসি। তিনি বললেন, কেন? কোন বিষয়? আমি ঠিক বুঝতে পারছি না। মাছের টুকরোটা কেমন সেটা জানতে চাইছেন? এমন প্রশ্ন আশা করেননি কনস্টেবল পোলক। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকতে বাধ্য হলেন। আসলে জেলে যে মাছটা ধরে এনেছে সে সম্পর্কে তার বিন্দুমাত্র আগ্রহ থাকবে কেমন করে? এই মাছটাই আজ মিস মার্পলের সন্ধ্যাকালীন খাবার টেবিলে সাজিয়ে দেওয়া হলো। মিস মার্পল সাবধানে কথা বলে চললেন। এই সিটিং রুমে মেঝের ওপর পড়েছিল, ছোট্ট একটা বেল্ট দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। পরবর্তীকালে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পোলকের মুখমণ্ডলে ঔৎসুক্যের ছাপ পরিস্ফুটিত। তিনি বলেন, কিভাবে বাচ্চা ছাগল পেয়ে সব কিছু জানতে পারেন বলুন তো? মিস মার্পল তার কথা শেষ করতে দিলেন না। তিনি বললেন, আপনার টিউনিকের ওপর একটা পিন লেগে আছে। কনস্টেবল পোলক তাকালেন, বুঝতে পারলেন এই কথার অন্তরালে কী অর্থ লুকিয়ে আছে। তিনি বললেন, সকলেই বলে থাকে ছাই দেখলেই উড়িয়ে দেখা উচিত সেখানে আগুন আছে কিনা। তাহলে হয়তো আমরা অনেক আপাত অকিঞ্চিতকর প্রশ্ন থেকে সহস্যের সমাধান করতে পারব। এবার বোধহয় আপনি সত্য পথের পথিক হতে পেরেছেন। বলুন, আমার কাছ থেকে আপনি কি জানতে চাইছেন? আমি আন্তরিকভাবে চাইছি এই রহস্যটার সমাধান হোক। কনস্টেবল পোলক তার গলা পরিষ্কার করলেন, নোটবুকের দিকে তাকিয়ে কিছু একটা ভাববার চেষ্টা করলেন। তারপর বললেন, মৃত ভদ্রমহিলার স্বামী মিস্টার আর্থার স্পিনলো যে জবানবন্দি দিয়েছেন সেটা আমি সঙ্গে এনে দিয়েছি। মিস্টার স্পিনলোর মত জানতে পারলাম। আর 2:30 আপনি ওনাকে ফোন করেছিলেন। আমি ওনাকে বসার ঘরে ডেকে পাঠিয়েছিলাম। আপনাদের মধ্যে কোনো একটা বিষয় আলোচনা হবে বলে আপনি 3 থেকে 15 ওই ভদ্রলোককে এখানে আসতে বলেছেন। কোনো একটা ব্যাপার নিয়ে আপনি খুবই উদ্বিগ্ন। ম্যাডাম, আমি যা বলছি সব সত্যি তো? কনস্টেবলকে অবাক করে দিয়ে মিস মার্পল বলে ওঠেন, কখনোই তা নয়, এসব বানানো গল্প কথা। সে কি, মিস্টার স্পিনলোকে আপনি 2:30 ফোন করেননি? কখনোই না। 2:30, 3:30, 4:30, কখনোই না। বেশ বোঝা যাচ্ছে মিস মার্পল এখন বিরক্ত হয়ে উঠেছেন। হবারই কথা, কেউ যদি তা নয় মিথ্যে কিছু বলে থাকে তাহলে বিরক্তি তো মনের মধ্যে জাগবেই। কনস্টেবল পোলক বলেন, ঠিক আছে। এরপর তিনি পরম আনন্দের সঙ্গে তার গোপজোড়া মুছে দিলেন। উত্তেজিত হলে এভাবেই তার উত্তেজনার প্রশমনের চেষ্টা করে থাকেন। মিস্টার স্পিনলো আর কি বলেছেন? মিস্টার স্পিনলোর জবানবন্দির ভিতরে অনেক কথা জানা গেল। তিনি নাকি অনুরোধে পড়ে এখানে আসতে বাধ্য হয়েছিলেন। তিনি তার বাড়ি থেকে 3:10 বেরিয়ে আসেন। তারপর মিস মার্পলের বাড়িতে পৌঁছে দেওয়ার পর কাজের মেয়ে মারফত শুনতে পান মিস মার্পল বাড়িতে নেই। মিস মার্পল বললেন, গল্পের এই অংশটা একেবারেই সত্যি। ওই ভদ্রলোক হয়তো এখানে এসেছিলেন, কিন্তু তখন আমি উইমেন্স ইনস্টিটিউটে একটা কাজে ব্যস্ত ছিলাম। কনস্টেবল পোলক আবার বলেন, ঠিক আছে তো? মিস মার্পল বলেন, কনস্টেবল, মিস্টার স্পিনলো সম্পর্কে আপনার কী ধারণা? আপনি কি ওনাকে একজন সম্ভাব্য অপরাধী হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করেছেন? তদন্তের এই অবস্থায় আমি কোনো মন্তব্য করতে পারবো না। অনেকগুলো নাম মিছিল করে হেঁটে চলেছে, কিন্তু কে যে সত্যিকার দোষী তা বের করবো কী করে? আমাকে আরও সাবধানে পা ফেলতে হবে। মিস মার্পল জিজ্ঞাসা করেন, মিস্টার স্পিনলো? মেয়েটি মিস্টার স্পিনলোকে ভালোবাসে। মিস্টার স্পিনলো মানুষ হিসেবে খুব একটা আকর্ষণীয় নন। খড়প্রাকৃতি, প্রাচীন ভাবধারা আঁকড়ে পথ চলতে ভালোবাসেন। সাবধানে মেপে মেপে কথা বলেন। তার চরিত্রের মধ্যে সম্মাননীয় ব্যক্তিত্বের ছাপ আছে। মনে হয় তিনি বোধহয় কোনো একটা অজ্ঞাত কারণে গ্রামাঞ্চলে বসবাস করতে এসেছিলেন। এতদিন পর্যন্ত তিনি শহরেই তার জীবন কাটিয়ে গেছেন। তাই মিস মার্পলের কাছে এই চরিত্রটা খুব একটা আকর্ষণীয় না হলেও কৌতূহলী উপাদান যে নেই তা বলা যায় না। তিনি বললেন, ছোট থেকে আমি আমার জীবনটা নিজের মতো কাটাতে চেয়েছি। আমি চেয়েছিলাম কোনো একদিন শহর ছেড়ে গ্রামে চলে যাব। ছোট্ট একটা বাগান বাড়ি থাকবে আমার। ফুল আমি অসম্ভব ভালোবাসি। আপনি জানেন, আমার বউ একটা ফুলের দোকান আছে। সেই দোকানে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল।
এই ধরনের জবানবন্দির মধ্যে আলাদা কোনো আকর্ষণ নেই, কিন্তু এর অন্তরালে রোমান্সের একটু ছোঁয়া আছে, তো স্বীকার করতেই হবে। দেখা গেল ফুলের জলসাঘরে কম বয়সী সুন্দরী শ্রীমতী স্পিনলো বসে আছেন। শ্রীযুক্ত স্পিনলো অবশ্য ফুল সম্পর্কে বিশেষ কিছুই জানেন না। বীজতলা তৈরি করা এসব ব্যাপার তার অজ্ঞাত, সকলেই জানে। অবশ্য তার মধ্যে একটা আশা আছে, এই আশা তাকে সুন্দর বাগান বাড়িটা মালিক করে তুলেছে। এখানে পা রাখলে মনে হবে আপনি বুঝি পৃথিবীর বাইরে অন্য কোথাও পৌঁছে গেছেন। চারপাশে সুগন্ধযুক্ত ফুলের মেলা, সাতরঙা রামধনু বুঝি পাখা মেলে উড়ে যাচ্ছে। মাঝে মধ্যেই তাকে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে, তিনিও কিছুটা উদাসীনভাবে উত্তর দিয়ে চলেছেন। শুধু তাই নয়, মিস মার্পলের কথাগুলো ছোট্ট নোটবুকে তুলে নিচ্ছেন। তাকে শান্ত স্বভাবের মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু পুলিশ কেন তার সম্পর্কে এতখানি আগ্রহ হয়ে উঠবে? আসলে মৃত স্ত্রীর খবর শুনে তিনি যেভাবে তার আবেগ সামলেছেন, সেটা অনেকের মনে সন্দেহের উদ্রেক করেছে। এই পৃথিবীতে অবশ্য কিছু মানুষ আছেন, তারা শোক অথবা দুঃখ, আনন্দ অথবা উল্লাসে একই রকম থেকে যান। শ্রীমতী স্পিনলোর সম্বন্ধে অনেক কথা এখন জানা গেছে। বারবার প্রশ্ন ছুড়ে যাচ্ছে শ্রীযুক্ত স্পিনলোর কাছে। তা সত্ত্বেও আমরা কি তার হৃদয়ের গোপন দুয়ার খুলতে পারছি? মস্ত বড় একটি বাড়িতে শ্রীমতী স্পিনলো একজন সাহায্যকারিণী হিসেবে কাজ করেছিলেন। তিনি ওই কাজটা ছেড়ে দিলেন, বাগান পরিচর্যা যিনি করেন তাকে বিয়ে করলেন। তারই সহায়তা লন্ডনে একটি ফুলের দোকান খুলেছিলেন। ধীরে ধীরে দোকানে শ্রীবৃদ্ধি হলো, কিন্তু এই উদ্দাম পরিচালকের অবস্থা ক্রমান্বনিত দেখা গেল। দীর্ঘদিন রোগে ভুগে শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। এবার এই বিধবা মহিলা আশা আর ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে চললেন। তার দোকানের আরও শ্রীবৃদ্ধি ঘটল। তারপর তিনি উৎকৃষ্ট দামে দোকানটা বিক্রি করলেন। এবার আবার তাকে বিয়ের আসরে বসতে হলো। তার দ্বিতীয় পক্ষে স্বামী হলেন শ্রীযুক্ত স্পিনলো, মাঝবয়সী একজন রত্ন ব্যবসায়ী, যিনি একটি ছোট্ট ব্যবসাকে সেও উদ্যম বুদ্ধি বলে বড় করে তুলেছেন। কিছুদিন বাদে তারা ওই ব্যবসাটাও বিক্রি করে সেন্ট ম্যারি মেডে চলে আসেন। শ্রীমতী স্পিনলোকে আমরা এক মোটামুটি অবস্থাপন্ন মহিলা বলতে পারি। আসলে ফুলের দোকান বিক্রি করে তিনি যে বিপুল অর্থ পেয়েছেন, তার থেকে নিয়মিত সুদ মাসে মাসে তার হাতে পৌঁছে যায়। জীবনযাত্রার মান খুব একটা উঁচু নয়, তাই হয়তো যে কোনো বিপর্যয় মোকাবেলা করার মতো সাহস এবং শক্তি তার আছে। তিনি বুদ্ধি করে বিভিন্ন লগ্নিতে টাকা রেখেছেন, এর ফলে আয়ের পরিমাণটা যথেষ্ট বেড়ে গেছে। এর ফলে হয়তো তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছেন। শ্রীমতী স্পিনলো মাঝে মধ্যেই সম্মোহনের আসর বসান। শুধু তাই নয়, পরলোক সম্পর্কে তার অগাধ আস্থা। মিডিয়াম ব্যবহার করে তিনি পরলোকের মানুষকে টেনে আনার চেষ্টা করেন। তিনি এক অদ্ভুত ধর্মমতে বিশ্বাস করেন, এর মধ্যে ভারতীয় অধ্যাত্ম শক্তির ছাপ আছে। শুধু তাই না, প্রাণায়াম এবং যোগক্রিয়াতে তার উৎসাহ চোখে পড়ার মতো। সেন্ট ম্যারি মিডে আসার পর তার ধার্মিক অনুধাবনাতে কিছু পরিবর্তন ঘটে গিয়েছিল। তিনি পুরনো দিনে গোঁড়া খ্রিস্টান হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। শুধু মাঝে মধ্যেই চার্চে যেতেন, চার্চে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতেন। শুধু তাই না, স্থানীয় ঘটনাবলী সম্পর্কে তার আগ্রহের কোনো সীমা ছিল না। এমনকি তিনি মেয়েদের সঙ্গে বসে বীজ খেলা আসরে মেতে উঠতেন। একটি সাধারণ জীবনযাত্রা, সেখানে কালো আকাশে মেঘের ঘনঘটা। কেন এভাবে নিহত হতে হলো তাকে? কোনো ব্যাপার একবার তার মাথার মধ্যে ঢুকে গেলে আর নিস্তার নেই। সেটা শেষ না দেখে তিনি ছাড়বেন না। তিনি পরিষ্কারভাবে বললেন, স্যার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, স্বামীটাই খুন করেছে, ওকে এক গারদে পুড়তে হবে। তোমার কি তাই মনে হয়? এটা আমার অনুমান নয় স্যার, আমার স্থির সিদ্ধান্ত। আপনি শুধু একবার ওই ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে দেখবেন, সমস্ত মুখ অপরাধে থমথম করছে। ওনার মধ্যে আপনি কি একটু আবেগের বিচ্ছুরণ দেখেছেন? উনি জানতেন যে ভদ্রমহিলা মারা গেছেন, তাই অত আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে আসছিলেন। এছাড়া তুমি আর কাউকে সন্দেহের তালিকা রাখতে পারছো না? ভেবে দেখো তো, শোকের ভূমিকা অভিনয় করা কি খুবই শক্ত? অনেকের ক্ষেত্রে এটা হয় না স্যার। কোনো কোনো মানুষ আছে যারা আরোপিত ব্যক্তিত্বে বিশ্বাস করে না। স্পিনলো সেই জাতের বলে আমার মনে হয়। তার জীবনে কি অন্য কোনো মহিলার ছাপ আছে? কর্নেল মেলচের জানতে চাইলেন। না, এখনও পর্যন্ত তেমন কোনো খবর আমার কাছে আসেনি। অবশ্য এই ভদ্রলোক নানা ছলাকলাও জানেন। তিনি যে গোপন অভিনয় চেপে রাখতে পারেন, আমার মনে হচ্ছে উনি বোধহয় স্ত্রীকে আর সহ্য করতে পারছিলেন না। স্ত্রীর অগাধ অর্থ আছে, এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এই জাতীয় মহিলাদের সহ্য করা সত্যি সম্ভব নয়। স্বামীদের এরা চাকর করে রাখতে ভালোবাসেন, তাই উনি ঠান্ডা মাথায় খুনি পরিকল্পনা করেছিলেন। তাই হয়তো ওনার খিটখিটে মেজাজে স্ত্রীর হাত থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেওয়ার ইচ্ছা ছিল ওনার মনে। হয়তো তোমার অনুমানই সঠিক, এখান আমার তাই মনে হচ্ছে। এই অনুমানটার উপরেই নির্ভর করে থাকুন স্যার, আমি বলছি আপনাকে ঠকতে হবে না। ওই ভদ্রলোক ধীরে ধীরে ষড়যন্ত্রের জাল বুঝছিলেন, তাই বোধহয় ফোন কল আসছে এমন একটা উচ্ছিলে বের হয়ে যান। মেলচের জানতে চাইলেন, তার মানে কোনো ফোন কল আসেনি? না স্যার। এর অর্থ কী হতে পারে? হয়তো এই ভদ্রলোক মিথ্যে কথা বলেছেন, অথবা ওই কলটা এসেছিল পাবলিক টেলিফোন বুথ থেকে। এই গ্রামে মাত্র দুটো টেলিফোন আর বুথ আছে পাবলিক, একটা স্টেশনে, অন্যটা পোস্ট অফিসে। পোস্ট অফিসের টেলিফোন থেকে কল আসেনি, কারণ মিসেস ব্লেক মোটামুটিভাবে সকলকেই চেনেন। স্টেশনের টেলিফোন বুথ থেকে কলটা আসতে পারে। ট্রেন আসে 2:57 মিনিটে, তখন খানিকটা হইচই হয়। তবে একটা ব্যাপার আমার মাথায় আসছে না, সেই ব্যাপারটা সম্পর্কে অনুসন্ধান করতে হবে। তিনি বলছেন মিস মার্পল তাকে ডেকে পাঠিয়েছিলেন, এটা কিন্তু একেবারে ঢাহা মিথ্যা। মিস মার্পলের বাড়ি থেকে ফোন কলটা আসেনি, কারণ মিস মার্পল তখন ইনস্টিটিউটে চলে গিয়েছিলেন।
তাহলে তুমি কি মনে করছো স্বামী ইচ্ছে করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন যাতে অন্য একজন আততায়ী এসে মিসেস স্পিনলোকে হত্যা করতে পারে? হ্যাঁ, আপনি টেডিয়ারের কথা মনে রাখেন? আমি তার সঙ্গে কাজ করেছি, আমি দেখেছি তিনি খুব এলোমেলো স্বভাবের মানুষ। তিনি একটু পরে কী করবেন আগে থেকে তা নির্ধারণ করতে পারেন না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তার চরিত্রের মধ্যে কোনো দৃঢ়তা নেই, তার চরিত্রে একাধিক দোষও লুকিয়ে আছে। স্যার, আমার মন্তব্য যে একেবারে সঠিক আমি তা বলছি না, আমার মনে হয় এই ব্যাপারের সঙ্গে সেও জড়িয়ে থাকতে পারে, হয়তো সে এইভাবে তার কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছে। মিলচেট অবাক হয়ে জানলেন, অক্সফোর্ড বিবারদের খবর কি? এই ব্যাপারটা আমি ভেবে দেখি, মনে হয় কেউ হয়তো টাকার লোভেই কাজটা করেছে। আমি এই ব্যাপারে কয়েকটা ক্লু আপনাকে দেখিয়ে গেলাম, আপনি এই ক্লুগুলো দিয়ে নাড়াচাড়া করবেন, আমার মনে হয় আপনি কদিনের মধ্যেই আসলে আততায়ীকে ধরতে পারবেন। কর্নেল মেলচেট বলেন, তোমার মন এত সন্দেহ ভরা কেন? যাক, তুমি কি মিস মার্পলের সঙ্গে কথা বলেছো? এই ব্যাপারের সঙ্গে মিস মার্পলের কি যোগ থাকতে পারে স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে এটা আমরাই সমাধান করতে পারবো না। হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যোগসূত্র কিছু নেই, কিন্তু ওই ভদ্রমহিলা অগাধ আস্থা এবং অসীম জ্ঞানের প্রতি আমরা উপেক্ষা দেখাবো কী করে? তোমার এখনই উচিত ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে আলোচনায় অংশগ্রহণ করা। ওনার বয়স হয়েছে, কিন্তু মাথাটা এখনও পরিষ্কার আছে। প্যাট ইচ্ছে করেই বাসাটা ঘোরাবার চেষ্টা করে বললেন, স্যার, একটা ব্যাপারে আপনার কাছে পরামর্শ চাইছি। মিতা ভদ্রমহিলা যেখান থেকে তার পেশাগত জীবন শুরু করেছিলেন, আমি বলতে চাইছি যেখানে তিনি পরিচারিকার কাজ করতেন সেই ফ্ল্যাটে আবার জায়গাটা একবার দেখে এলে কেমন হয়? আমার মনে হয় সেখানে গেলে আমরা কোনো একটা সূত্রের সন্ধান পাবো। ওখান থেকে তো হিরে জহরত চুরি হয়ে গেছিলো। আমি বলতে চাইছি মরকত মনির কথা, আপনার তো মনে আছে স্যার? সেগুলো আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট নাড়াচাড়া করেছিলাম। আমার মনে হচ্ছে ভদ্রমহিলা যখন সেখানে কাজ করতেন তখনই এই ঘটনাটা ঘটেছিল। এই সময় অবশ্য তিনি নিহাতে এক কিশোরী কন্যা ছিলেন। আপনার কি কখনো মনে হয় না স্যার এর সাথে এই ভদ্রমহিলার কোনো যোগসূত্র থাকতে পারে? আসলে স্পিনলো তো সেই সময় জুয়েলারি দোকান নিয়ে নাড়াচাড়া করতেন, মনের ভেতর উচ্চ আকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক, তাই নয় কি? মেলচেট মাথা নাড়লেন, বললেন, এভাবে এত সহজে সরল সমাধান করা সম্ভব হবে না। আসলে তখন এই কিশোরী কন্যার সাথে স্পিনলোর কোনো যোগাযোগ ছিল না। ওই ঘটনাটির কথা আমার স্পষ্ট মনে আছে। পুলিশ সহজে একটা চালু কথা ছিল, তাহলে ওই বাড়ির কোনো একটা ছেলে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। তার নাম হলো জিম অ্যাবারক্রমি। সে হলো বড় লোকের বুকে যাওয়া ছেলে, প্রচুর দেনা করে ফেসেছিল, আর এই ভয়ঙ্কর ডাকাতিটার পর সব দেনা শোধ করে দেয়। বলা যায় হয়তো কোনো ধনী ভদ্রমহিলা নাকি তার হয়ে সব দেনা শোধ করে দিয়েছিল। ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য বলেই ঠেকেছিল। ভেবে দেখো, বৃদ্ধ আবারক্রম্বি কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা করতে চাননি। আমার মনে এটা নেহাতে একটা পারিবারিক কলঙ্ক, তাই তিনি চেষ্টা করেছেন এটাকে ধামাচাপা দেওয়ার। প্যাট একটু বিপন্ন হয়ে বলল, আমি আপনাকে আমার মনের কথাটা জানালাম স্যার, আমার তা ভুল হতে পারে। এর পরের ভিডিওতে এই গল্পের শেষাংশটি শুনবেন।